অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। জাতির ওপর থেকে ফ্যাসিবাদের ছায়া সরেছে মন্তব্য জামায়াত আমিরের। সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার ও বিচারের দাবি এনসিপির। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। সাপ্তাহিক ছুটির দিনেও সিএনজির চরম সংকট। বিপাকে যানবাহন চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় দিল্লির বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছে রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার মানুষ। কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর আগে শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে সংসদ সচিবালয়ে স্পিকার তার পদত্যাগ পত্রটি গ্রহণ করেন। ব্যক্তিগত অসুস্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরু দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বিকেলে সংসদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের কথা জানান স্পিকার হাফিজ উদ্দিন। গত 2 দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎই আলোচনায় আসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি। 2 দিন ধরে চলে নানা জল্পনা। তার মধ্যেই অনেকটা নিশ্চিত হয়ে যায় শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে, চিকিৎসার জন্য দেশের বাইরে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমও সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন শুক্রবার দুপুরে। এর কয়েক ঘন্টার মধ্যে বিকেল 4টার দিকেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেটি সংসদ সচিবালয়ে পৌঁছানোর পর বিকেল 5টা 1 মিনিটে গ্রহণ করেন স্পিকার। পদত্যাগপত্রে নিজের গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন জানান তিনি। বাইপাস সার্জারি হয়েছে উল্লেখ করে পদত্যাগপত্রে লেখেন স্বাস্থ্য পরীক্ষায় অটোমেটিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্তের বিষয়টিও। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন থাকেন। এসব শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় এবং তার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে। এ অবস্থায় সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করেছেন। এরপরেই সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি জানান। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। 3 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রশ্ন উত্তরের সুযোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মাফিয়া আমলে নিয়োগ পেলেও বর্তমান নির্বাচিত সরকারের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। তিনি শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন।
আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর থেকে যাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক কখনো পুরোপুরি থামেনি। 24 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাই ছিল তার বিশেষ ভূমিকা। তবে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জন্ম দেন নানা বিতর্কের, কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বহাল থাকেন শপথে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। দেশে তৈরি হয় এক চরম সাংবিধানিক ও রাজনৈতিক সংকট। মহান রাষ্ট্রপতি এই সংকট থেকে উত্তরণে কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন শেখ হাসিনারই নিয়োগ দেয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিক শূন্যতা দূর করতে পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে 8 আগস্ট শপথ পাঠ করান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ওই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও। আওয়ামী লীগ আমলের কোনো কিছুই অবশিষ্ট না থাকলেও অনিবার্য পরিণতির মতো বঙ্গভবনে থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। 24 আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগ, তারপর দিনভর নানা উত্তেজনা ও ঘটনা প্রবাহের পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছিলেন পালিয়ে যাওয়ার আগে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেখ হাসিনা এবং তিনি তা গ্রহণও করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি। কিন্তু বিপত্তি বাধে অভ্যুত্থানের 2.5 মাস পর একটি জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে এক বড় বিতর্কের জন্ম দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দাবি করেন শেখ হাসিনার পদত্যাগের দালিলিক কোনো প্রমাণ তার কাছে নেই। এতেই ক্ষোভে ফেটে পড়েন অভ্যুত্থানকারীরা। তার পদত্যাগ দাবি করে শুরু হয় বিক্ষোভ, ঘেরাও করা হয় বঙ্গভবন, রণক্ষেত্রে পরিণত হয় রাষ্ট্রপতির বাসভবন এলাকা। এমন বিক্ষোভের মুখেও তাৎক্ষণিক তাকে অপসারণের উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। তবে এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাষ্ট্রপতির বক্তব্যকে মিথ্যাচার বলে আখ্যায়িত করেন তিনি। উনার এই কোনো রকম স্ববিরোধিত কথাবার্তা বলার কোনো রকম স্কোপ নাই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন তাহলে উনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছেন কিনা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী সভায় ভেবে দেখতে হবে। আলোচনা আছে তখন রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সাংবিধানিক সংকট তৈরি হতো, এমন শঙ্কা থেকেই ওই সময় মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর বিরোধিতা করেছিল বিএনপি। এরপর নানা আলোচনা সমালোচনার মধ্যেও শপথে বহাল থাকেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2026 সালের শুরুর দিকে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরেও শপথ পাঠ করান নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদকেও। তবে রাষ্ট্রপতিকে নিয়ে তখনও কমেনি বিতর্ক। মহামান্য রাষ্ট্রপতি। সরকার গঠনের পর সংসদীয় রেওয়াজ অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরেও সরকার ও বিরোধী দলের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনা। রাষ্ট্রপতিকে জুলাই গাদ্দার আখ্যা দিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দলের সদস্যরা। কিন্তু সাংবিধানিক বিধি রক্ষায় তখনও রাষ্ট্রপতিকে সমর্থন দেন সরকারি দল। ধীরে ধীরে রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় রাষ্ট্রপতিকে, যা অন্তর্বর্তীকালীন সরকারের আগের 1.5 বছরে দেখা মেলেনি। বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই সময়ে একরকম গৃহবন্দী থাকার অভিযোগও করেছিলেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন হয়তো পূর্ণ মেয়াদেই রাষ্ট্রপতি পদে থাকবেন তিনি। এর মধ্যেই 9 মে চিকিৎসার জন্য লন্ডনে যান রাষ্ট্রপতি। ফিরে আসেন
18ই মে। এরপর থেকেই সরকারের সাথে শীতল হতে শুরু করে রাষ্ট্রপতির সম্পর্ক। হঠাৎই গেল কয়েকদিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুটি আলোচনায় আসে বিভিন্ন গণমাধ্যমে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেরিতে হলেও ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির পদত্যাগের পর জরুরি ব্রিফিংয়ে তিনি আরও বলেন, 24-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে জামায়াত কোনো তোষামতকারীকে দেখতে চায় না বলেও জানান তিনি। আলাদা সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মিন্টো রোডের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এই পদত্যাগের ফলে জাতি ফ্যাসিবাদের ছায়ামুক্ত হলো। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামতকারীকে দেখতে চায় না বলেও জানান তিনি। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। রাষ্ট্রপতির পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, মোহাম্মদ শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দিতেই অসুস্থতার ন্যারেটিভ সাজানো হয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তিনি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে, কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। জুলাই গণহত্যার দায় সাবেক এই রাষ্ট্রপতিকে নিতে হবে বলে সংবাদ সম্মেলনে জানায় বিরোধী দল। এই গণহত্যার বিচার নিয়ে এখন তাদের দায়িত্ব রয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত যানবাহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অল্প গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব না। মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, যার প্রভাবে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলাফল, ঢাকা ও আশেপাশের এলাকায় বাসাবাড়ি ও শিল্প সব খাতেই তীব্র সংকট। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের লম্বা সারি। গ্যাস পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অনেক স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। ক্লান্ত হয়ে অনেকেই ঘুমিয়ে পড়েছেন গাড়ির ভেতরে, কেউ বা আবার গল্প করে কাটাচ্ছেন সময়। এত অপেক্ষার পরও কেউ কেউ ফিরে যাচ্ছেন গ্যাস না পেয়ে। কোনো গ্যাস পাইলাম না, গাড়ির জমা উঠাইতে পারি নাই, তাই গাড়ির জমা দেবো কি দিয়া। কোনো জায়গায় গ্যাস লইতে পারি নাই, এখানে সিরিয়াল দিয়া এই 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনো শিওর নাই। 50-60 টাকা এক টিপ মারলেই শেষ, আবার সিরিয়াল দেওয়া লাগে। 6:30 আসছি, এখন মতো দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তা বলতে পারি না। গ্যাসের কোনো খবর নাই, প্রেশার নাই, গ্যাস পাই খুব কম। নাস্তা নুস্তা কোনো কিছু খাইনি, 6টা বাজে আইছি ফজরের নামাজ পড়ে, এখন পর্যন্ত গ্যাস পাইছি না। তেল নাই, তেলের দাম বাড়াইছে, অজুহাত শেষ। এখন গ্যাসের দাম বাড়াইবে, 100 টাকা বাড়াক, 200 টাকা বাড়াক, সাধারণ মানুষকে, গরিব মানুষ কষ্ট দেবো গা। চালকরা বলছেন, গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার তলানিতে ঠেকেছে। সংসার চালানো নিয়ে শঙ্কায় তারা। আমাদের বাল বাচ্চা আছে, ফ্যামিলি আছে, ঘর ভাড়া আছে, আর আমরা তো অনেক সংকটে পড়ে গেছি। আমরা যদি সকাল বাজারে টাকা না নিতে পারি, তো বাসায় গেলে বউ পোলাপান বলে যে তুমি সারাদিন তো রাস্তায় ছিলা, তাই বাজারের টাকা নাই, এখন কি খামু। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা মাফিক সরবরাহ সম্ভব হচ্ছে না। সকাল 9:40 পর্যন্ত দিছি, পরে হট করে মেশিন বন্ধ হয়ে গেছে, যা দিয়ে লাইনে গ্যাস নেই।
এরপর থেকে বন্ধ। গ্যাস তো গতকাল থেকে সকাল 6:30 থেকে গ্যাস থাকে না, আমাদের পাম্পের নাই। লাইনে আমরা মানে গ্যাসের চাপ কম পাইতাছি, তাই বুঝতেছি, তাই ছাড়া কোনো অপশন পাচ্ছি না। গ্যাস সংকট রয়েছে আবাসিকে। সামান্তা আফরিন একজন গৃহিণী। তিনি জানালেন, লাইনে জ্বালানি না থাকায় পাল্টে যাচ্ছে জীবনযাত্রা আর দৈনন্দিন রুটিন। আবার নাস্তাটাও করার ওই স্কোপটা থাকে না, একদমই গ্যাস থাকে না। দেখা যায় চুলায় হচ্ছে মানে ম্যাসের কাঠি দিয়ে ধরায়, তারপরে হচ্ছে গ্যাসটা একটু আসে, তাও ওই গ্যাস তো এনাফ না আমার খাবারটা তৈরি করার জন্য। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে সুনির্দিষ্টভাবে কেউ তা বলতে না পারলেও আগামীতে গ্যাসের তীব্র সংকটে ভুগতে হবে আশঙ্কা রাজধানীবাসীর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় আইইডির স্প্লিন্টারে এক পথচারীর বাম চোখ ক্ষতিগ্রস্ত হলে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজধানীর ব্যস্ততম এলাকায় কারা বোম রেখে গেছে তা শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মতিঝিল এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে এভাবে আইডি নিষ্ক্রিয় করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বর্ষাকালে ছাতা মানুষের নিত্য সঙ্গী, সেই সুযোগে বড় ধরনের নাশকতা ঘটাতে ছাতার মধ্যেই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি রেখে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে রথযাত্রা যাওয়ার সময় কেউ একজন আনসার সদস্যদের পড়ে থাকা ছাতার বিষয়টি জানায়। মেট্রো স্টেশনের আনসার সদস্যরা ছাতার ভেতর লাইট দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে বোমটি উদ্ধার করে পুলিশ। ছাতার ভিতরে কেমন আলো জ্বলতেছে, এটা কেমন লাগতেছে একটু দেখেন প্লিজ। তখন মনে করেন স্যারকে ডেকে নিয়ে আসলো, স্যার বললো যে হ্যাঁ এটা তো দেখতে কেমন লাগতেছে। ওটা স্যার আবার ছবি উঠাইলো, ওঠার বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এটা আমি কেউ ধরো না, হ্যাঁ, আর রথযাত্রা যারা পথচারী আসতেছে তাদেরকে একটু ওদিক দিয়ে সরায় দাও। মতিঝিলের মতো ব্যস্ততম এলাকায় বোম পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীদের নিরাপত্তায় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যে আইনশৃঙ্খলা বাহিনী আছে ওরা আসলো, ওরা এসে আপনার দেখে বলছে এখানে মানে সাদার ভিতরে বোম পাওয়া গেছে। লালবাতি জ্বলার পরিপ্রেক্ষিতে এখানে যে আনসার ভাইরা ছিল তারা আবার এটাকে সন্দেহ করছে, তা আমরা দেখে সরে গেছি। আইডিটি নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টার চোখে লেগে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হন। বাম চোখ ক্ষতিগ্রস্ত মিরাজুলকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত মিরাজুলের বাড়ি টাঙ্গাইলে। আমি আমার ওয়াইফের জন্য ওই রাজধানী মার্কেট থেকে 3 পিস কিনা এইদিকে আসতেছিলাম। ও মতিঝিল সিটি সেন্টারে এসে ওই দিকে এসে রিক্সা ভাড়া দিছি, দাঁড়াইছি। ওই টাইমিংয়ে ওই বোমটা মনে নিষ্ক্রিয় করছে, ওটা আমি বুঝিই নেই চোখে এসে কী লাগলো। পরে দেখি চোখ থেকে খালি জেলিয়ার রক্ত বেরোতেছে। তো শব্দ হইলাম, রিক্সা ভাড়া দেওয়ার পরে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পরে বাইরের চোখে এখন কী লাগলো আমরা বলতে পারি। আমরা সরকারের কাছে তার ছোট পোস্টে চাকরি করে তার সুচিকিৎসা আমরা দাবি করছি। চোখের আলো ফিরে পেতে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মিরাজুল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্য শামসুল। তখনও তিনি জানতেন না নিহত শিশু তার নিজের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। সকালে কিশোরগঞ্জ শহরের জনতা এলাকায় বাসার সামনে সাইকেল চালানোর সময় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী তুহিন আলমকে চাপা দেয় সিমেন্ট বোঝাই একটি ট্রাক। ঘটনাস্থলেই প্রাণ হারায় তুহিন। সন্তানের নিথর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন শামসুল। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এই ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক। এদিকে পাকুন্দিয়া উপজেলার চিলাকারা এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসও নিকলি হাওর পর্যটনে যাওয়া কিশোরগঞ্জমুখী পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দিল্লির বিক্ষোভকারীরা। সরকারের সাথে বৈঠক ও আন্দোলন একসাথে চলবে বলে জানায় আন্দোলনকারীরা। শনিবার আবারও 2 পক্ষ বসবে আলোচনায়। আন্দোলনে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে আইনজীবী, মানবাধিকার কর্মী, প্রতিবেশী রাজ্যগুলোর বিভিন্ন ছোট বড় দল। এদিকে যে কোনো অরাজক পরিস্থিতি এড়াতে দিল্লির বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়া এবং বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি নির্দেশনা মানতে বলা হয়েছে
হয়েছে অ্যাপ ভিত্তিক পরিবহন পরিষেবা, ফুড ডেলিভারি, লজিস্টিক ও ই কমার্স প্রতিষ্ঠানগুলোকেও। এছাড়া সামাজিক মাধ্যমে যে কোনো ভিত্তিহীন ভিডিও আপলোডও শেয়ার করতে কড়াকড়িভাবে নিষেধ কর্তৃপক্ষের। শিক্ষার্থীদের সাথে বৈঠকে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের 3 মাসের মধ্যে বিচারের আশ্বাস দিয়েছে প্রশাসন। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।